সাপোর্ট রিঅ্যাকশন তৈরি হচ্ছে। দ্যাট মিনস আমাদের এখানে একটা সাপোর্ট রিঅ্যাকশন আসবে এবং এখানেও একটা সাপোর্ট রিঅ্যাকশন আসবে। প্রোভাইডেড যে ফোর্স এপ্লাই করার ফলে এইখানের যে ইটা আছে এই গ্যাপটা কাভার হবে। কাভার হয়ে যদি ইটা স্পেসিমেনটা এরকম লোকেশনে যায়, অনলি দেন একটা সাপোর্ট রিঅ্যাকশন এদিক থেকে তৈরি হবে যে এটাকে এক্সপান্ড হইতে বাধা দিবে। তো আমরা যদি এটা সিম্পল ফ্রি বডি ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি। সো এফবিডি যদি আমি আঁকি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ১ম মেম্বার, দেন পরের মেম্বারটা আছে এইখানে। আমি অ্যাজিউম করতেছি সাপোর্ট রিঅ্যাকশন এই দিকে থাকবে একটা, যেটা এ প্রান্তে যেহেতু আছে পি আমি চিন্তা করতে পারি। আর এখান থেকে আরেকটা সাপোর্ট রিঅ্যাকশন রাইট থেকে লেফট এর দিকে যাবে। তাহলে ডি প্রান্তে যেটা আছে এটাকে আমি পিডি চিন্তা করতে পারি। এবং এইখানে আমরা একটা ফোর্স এপ্লাই করতেছি পি, যার ভ্যালু হচ্ছে এখানে আমাদের দেয়া আছে 200 কিলোনিউটন। সো আমরা যদি এক্স এক্সিস বরাবর বলের লব্ধি নেই, সেক্ষেত্রে আমরা পাবো যে PA প্লাস PD ইকুয়ালস হচ্ছে P। অর আমরা যদি ফোর্সটা নিয়ে নিই, সেক্ষেত্রে আমরা পাবো 200,000 নিউটনে নিয়ে রাখলাম। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তো এখন আমরা যদি এইখানে ফোর্স দেই, ফোর্স দিলে ডেফিনিটলি এইখানে যে মেম্বারটা আছে বা যে ম্যাটেরিয়ালটা আছে সে ইলংগেটেড হবে। ইলংগেটেড হয়ে সে কিরকম লম্বা হবে? তাহলে আমরা এটাকে বলতে পারি ডেল্টা A, যেটা বাড়বে। বি চিন্তা করি। কিন্তু আমাদের পরের যে পার্টটা আছে, আমরা যদি সেটাতে যাই, এই ম্যাটেরিয়ালটা এও লম্বা হবে নো ডাউট। এ লম্বা হবে। এ লম্বা হয়ে আস্তে, আস্তে বড় হবে। বড় হয়ে সে এরকম একটা লোকেশনে যাবে। যখনই সে 0.15 এই গ্যাপটা ফিল আপ করে ফেলবে, করে ফেলে সে আর লম্বা হইতে পারবে না। সে আর বড় হইতে পারবে না। সে কি করবে? এই বিপরীত ডিরেকশনে একটা ফোর্স আসবে যেটা ওর গ্রোথটাকে আটকায় দিবে। তাইলে এইখানে যে ডেল্টা BC, এটা বেসিক্যালি কম্প্রেশন হয়ে যাবে। যেহেতু সে ছোট হচ্ছে। একটা মেক্সিমাম ডিসট্যান্স সে যেতে পারবে। এর বেশি সে যেতে পারবে না। তাহলে ডেল্টা AB টা পজিটিভ আর ডেল্টা BC টা হচ্ছে নেগেটিভ। এখন যেহেতু এখানে একটা গ্যাপ আছে, তাহলে আমরা এখানে বলতে পারি না? এই যে ডেল্টা AB এবং বেসিক্যালি আমাদের ইকুয়েশন কি? আমাদের ইকুয়েশনটা হচ্ছে যে টোটাল যে ডিফরমেশন, সেটা হচ্ছে AB তে কতটুকু ডিফরমেশন, BC তে কতটুকু ডিফরমেশন। এখন আমাদের বলা আছে যে এখানে গ্যাপটা হচ্ছে মেক্সিমাম 0.15। তাহলে ডেল্টা টোটাল হইতে পারবে মেক্সিমাম 0.15। এই অংশটাই এরা ২ জন শেয়ার করবে। তাইলে ডেল্টা AB পজিটিভ হইলে ডেল্টা BC নেগেটিভ। আমরা একবারে যেহেতু আমরা বুঝতেছি, না বুঝলে তুমি প্লাস দিয়েও করতে পারো। আল্টিমেটলি গিয়ে আনসার সেমই আসবে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের এটা হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি রিলেশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারবি যে PL বাই AE AB মাইনাস PL বাই AE BC ইকুয়ালস 0.15। এখন আমাদের ফোর্সের স্যার সেকেন্ড ভ্যালুটা লাইনটা বুঝি নাই। বুঝি নাই? স্যার সেকেন্ড লাইনটা বুঝি নাই। এটা জি স্যার। এটা হচ্ছে আমাদের এখানে গ্যাপ কত দেয়া আছে? স্যার 0.15। 0.15। তাহলে এই জি টোটাল স্যার। ডিফরমেশন কত? 0.15, এর বেশি তো হতে পারবে না। জি স্যার। তাহলে এই 0.15 টা একটা পার্ট কে নিবে? এবি পার্টটা নিবে। এই যে এবি পার্টটা নিবে। আরেকটা পার্ট কে নিবে? বিসি নিবে। যদি এবি বড় জি হয় স্যার। তাহলে বিসি কি ছোট হবে? তাই কি না? জি স্যার। হ্যাঁ জি স্যার। ওটাকে আমি লিখছি আরকি যে তুমি এই লাইনটা একবারে না লিখলেও পারো। আমি জাস্ট বোঝানোর জন্য উপরের লাইনটা লিখছি, আর কিচ্ছু না। সো এটাকে আমরা লিখছি যে এটা হচ্ছে আমার কম্প্যাটিবিলিটি রিলেশনটা। যে ডেল্টা এবি মাইনাস ডেল্টা বিসি এটা মেক্সিমাম হইতে পারবে হচ্ছে 0.15। এর আগেরটা কত ছিল? 0। কারণ কি? দুই পাশেই ফিক্সড সাপোর্ট ছিল। জি স্যার। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি যে PAB টাইমস আমাদের যদি তে যাও, লেন্থ দেখবা এখানে দেয়া আছে ৬০০ মিলিমিটার। তাহলে লেন্থ হচ্ছে 600 ডিভাইড পাই বাই 4। এখানে ডায়ামিটারটা দেয়া আছে। ডায়ামিটার কত?
দেখবা 50 মিলিমিটার যদি একটু জুম ইন করো। ইনফেক্ট আমি জুম ইন করতেছি। তোমাদের তো দেয়াই আছে। ইটস ইজি ফর ইউ টু সে। তাহলে 50 মিলিমিটার টাইমস আমাদের এখানে ইয়াং মডুলাস আছে। ২ টাই একই ম্যাটেরিয়াল হওয়ার কারণে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 200,000 মাইনাস পিবিসি টাইমস লেংথ হচ্ছে 600 ডিভাইড পাই/4 এরিয়া আমাদের এখানে ডায়ামিটার হচ্ছে 25 স্কয়ার টাইমস 200,000 ইকুয়ালস 0.15। তুমি চাইলে যেহেতু একই ম্যাটেরিয়াল এল আর এ ই দুটা তুমি বাদ দিয়ে দিতে পারো। একই কথা। তাহলে আমরা এক্ষেত্রে যদি সিম্পলিফাই করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি করি, ক্ষেত্রে আমরা পি এর সঙ্গে পিবির পিএবির সঙ্গে পিবিসির একটা রিলেশনশিপ আমরা পাবো। এবং রিলেশনশিপটা হচ্ছে 9, 8, আ 174.77 প্লাস 4PBC. So this is equation number 2. এই রিলেশনশিপটা আমরা পাবো। তুমি যদি এটাকে ভাগ করো, ভাগ করে এখানে যেটা থাকবে এটাকে আবার এটার ডান পাশে নিবা, নিয়ে ভাগ করলে বাকিটা পাবো। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে বেসিক্যালি PAB আর PA সেম জিনিস। আচ্ছা, এটা ইউনিফর্মিটি রাখি। You guys will get confused. So let's say this is PAB, this is uh, BD. Okay, let it be like this. Let it be this. এই লেখাটা। তাহলে আমরা এখন যদি ২ নম্বর ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1 বেসিক্যালি PAB এবং PA সেম। কারণ ২ টা তে আছে। আমাদের এখানে পি ফোর্সটা দেয়া আছে। সো এইখানের যে ইটা ডিফর্মেশন আসবে সেটা আসবে হচ্ছে এই রিঅ্যাকশন ফোর্সের জন্য। সিমিলার ওয়েতে পিডি আর বিসি তে যে ফোর্স ২ টা লব্ধি ফোর্স সেম। তাহলে আমরা এক্ষেত্রে সিম্পল ওয়েতে জাস্ট রিপ্লেস করে দিব যে আ পিএ যেটা আছে 98,174.77 প্লাস 4PBC which is plus PD equals 200,000. Again PVC এবং PD সেম। তাহলে আমরা এক্ষেত্রে PD র ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 200,000 মাইনাস 98,174.77 ডিভাইড 4। সো যদি সরি নট 4, 1 প্লাস 1 5 আসবে। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের সে 5। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, ভাগ করলে এখানে ভ্যালু পাবো হচ্ছে 20,365.04 এই পরিমাণ ফোর্স আমার এখানে আসবে। কোথায় আসবে? সেটা হচ্ছে ডি প্রান্তের রিঅ্যাকশন ফোর্স। যেহেতু ডি প্রান্তের রিঅ্যাকশন ফোর্স জানি, তাহলে এ প্রান্তের রিঅ্যাকশন ফোর্স কত? এ প্রান্তের রিঅ্যাকশন ফোর্স আসবে হচ্ছে 200,000 মাইনাস ডি প্রান্তের যে রিঅ্যাকশন ফোর্স আছে সেটা। যদি করি সেক্ষেত্রে এটার ভ্যালু পাবা হচ্ছে 179 আ 634.95 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 20.4 কিলো নিউটন। আর এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 179.6 কিলো নিউটন। এই হচ্ছে আমাদের করসপন্ডেন্ট রিঅ্যাকশন ফোর্স যেটা আমাদেরকে এখানে বাইর করতে বলছে। ওকে? আমাদের যে থার্ড ক্যাটেগরিটা আমরা বলি যে যদি কোনো একটা রিজিড বডির সঙ্গে আ কোনো একটা ফ্লেক্সিবল বডি যদি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে তার ডিফরমেশনটা কিরকম হইতে পারে? তো যে য সে আমরা আসলে বলতে পারি যে ধরো তুমি রাবারের সঙ্গে যদি কোনো একটা কাঠের কথা চিন্তা করো, যে রাবার দিয়ে আমরা কাঠটাকে বেঁধে রাখছি বা দড়ি দিয়ে, এভাবে আমরা চিন্তা করতে পারি যে দড়ি দিয়ে যদি আমরা কাঠটা বাইন্ধা রাখি, তাহলে ইউজুয়ালি কাঠটা হচ্ছে আমাদের এখানে রিজিড বডি, দড়িটা হচ্ছে আমাদের ডিফর্মেবল বডি। তো দেখা যায় যে আমাদের দড়িটাই ছিঁড়ে যায়।
তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে জিওমেট্রি অফ ডিফরমেশনটা ইম্পোর্টেন্ট। কারণ এই ধরনের কানেকশন গুলাতে একটা রোটেশন আসবে। এতক্ষণ যে কটা ক্যাটেগরি আমরা পড়ছি, এখানে কোনো রোটেশন, কিন্তু যখনই আমরা রিজিড বডির সঙ্গে ফ্লেক্সিবল কোনো একটা কম্পোনেন্ট পাঠাবো, তার একটা রোটেশন আসবে। কিরকম হইতে পারে? ধরো আমি যদি এই ফিগারটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার ফ্লেক্সিবল। সে এই প্ল্যানটা হচ্ছে আমার ফ্লেক্সিবল। এখানে যেটা আছে এটা ফ্লেক্সিবল। বাট এইখানে যে রিজিড বডি আছে, এ হচ্ছে রিজিড। তাহলে এটাকে যদি আমি ফোর্স দেই, ফোর্স দিলে কি হইতে পারে? এ আস্তে, আস্তে নিচে নামবে। এরকম একটা লোকেশনে আসবে। এই যে সে নিচে নামলো, এই যে সে নিচে নামলো, আমি যদি এই পয়েন্টের রেসপেক্ট এ এটাকে চিন্তা করি, সে এরকম একটা রোটেশন দিল। রোটেশন দেওয়ার ফলে কি হইতেছে? এইখানে একটা ডিফর্মেশন আসবে এবং এইখানে একটা ডিফর্মেশন আসবে। এই ডিফর্মেশন গুলা আমরা যখন বের করতে চাই, তখন আমরা ওই সিমিলার ট্রায়াঙ্গেল রুল এপ্লাই করি। সিমিলার ট্রায়াঙ্গেল রুল এপ্লাই করে আমরা এটাকে বের করি। যেমন ধরো এখানে E1 যদি দেয়া আছে, এটা আসলে E1 বলতে ডেল্টা 1, E2 বলতে ডেল্টা 2 বোঝাচ্ছে। এটা একটু লিখে রাখি, হ্যাঁ? এখানে যেটা E1 দেওয়া আছে এটা আসলে ডেল্টা 1, E2 মানে হচ্ছে ডেল্টা 2। তাহলে এই যে E1, এটা হচ্ছে কি, আমি যদি এটাকে চিন্তা করি যে ধরো ডেল্টা 1, আর এটা যদি আমি চিন্তা করি ডেল্টা 2, এটা যদি A হয়, টোটাল ডিস লেংথ যদি B হয়, এই যেখানে দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে আসলে বের করতে পারি সিমিলার ট্রায়াঙ্গেল এর যদি সূত্রে ফেলো, ডেল্টা 1 বাই A1 ইকুয়ালস ডেল্টা 2 বাই B। কিংবা আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে কি হইতে পারে? আমি যখন ফোর্স দিব, ফোর্স দিলে এই যে লেংথ যেটা আছে A, এরকম একটা লোকেশনে চলে যাবে। কারণ এখানে আমার ফোর্সটা দিচ্ছি। তো যখনই এই পজিশনে যাবে, আমার এইখানে যে মেম্বার আছে এই elongated হবে। এইখানে যে মেম্বার আছে সে elongated হবে। কিংবা কিছু ক্ষেত্রে শর্টেন হয়। যেমন ধরো আমি যদি এটার কথা চিন্তা করি, ফোর্স দিচ্ছি। ফোর্স দিলে মেম্বারটা এরকম একটা লোকেশনে চলে যাবে। তাহলে এই ২ নাম্বার যে আছে সে elongated হইলো। কিন্তু ১ নাম্বার যে আছে সে কিন্তু শর্টেন্ড হইলো। কতটুকু শর্টেন্ড? এত। সো আমাদের জিওমেট্রি অফ ডিফরমেশন আমরা দেখি। দেখে আমরা এটাকে সেট করি। ইউজুয়ালি আমাদেরও এখানে ৩ টা ক্যাটেগরি আছে। এর মধ্যে যদি কোন গ্যাপ থাকে সেই গ্যাপটাকে আমরা আলোচনায় আনবো। আর যদি গ্যাপ না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে আ আলোচনায় আনবো না। ধরো আমাদের এখন যে প্রবলেমটা দেয়া আছে সেটা হচ্ছে যে the three suspended bars made of A36 steel and have equal cross-sectional area of 450 millimeter square. Determine the average normal stress in each bar if the rigid beam is subjected to the loading shown. যে আমাদের এরকম লোডিং এ রাখা আছে। সো আমরা এটার ক্যালকুলেশন করতে চাই। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি অফ রিজিড যে বার আছে, আমরা সেই রিজিড বারটার আমরা ফ্রি বডি বা রিজিড বিমের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার রিজিড বার, যার এ প্রান্তে একটা ফোর্স আছে। আমি ধরলাম এই ফোর্সটা PA, বি প্রান্তে আরেকটা আছে BE তে। এই বরাবর আছে একটা ফোর্স, আমি দিলাম PB। CF বরাবর আরেকটা ফোর্স আছে, আমি নাম দিলাম PC। এগেইন ইন বিটুইন এখানে একটা ফোর্স নিচের দিকে কাজ করতেছে। এই ফোর্সটা হচ্ছে 50 কিলোনিউটনের একটা ফোর্স। আর এখানে E আর F এর মাঝে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে 80 কিলোনিউটনের ফোর্স। তো আমি যদি y এক্সিস বরাবর বলের লব্ধি নেই, সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি PA প্লাস PB প্লাস PC which is equals 50 plus 50 130। আমি একবারই লিখে ফেললাম। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি A এক্সিস এর রেসপেক্ট এ একটা মোমেন্ট নিলাম। যদি A এক্সিস এর রেসপেক্ট এ আমরা মোমেন্টের টা নেই, তাহলে এক্ষেত্রে এটার ভ্যালু 0। 50 সে ক্লকওয়াইজ ডিরেকশনে একটা রোটেশন দিবে। তাহলে 50 টাইমস 1 মাইনাস আসবে। PB কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে একটা রোটেশন দিবে। একটু খেয়াল করবা প্রত্যেকটার
ডিসটেন্স কিন্তু ১ ১ মিটার। তুমি যদি এখানে যাও প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 1 মিটার। এজন্য আর এটা করতেছি না। তাহলে 50 একটা দিল। পিবি এখানে বি যেটা আছে সে কাউন্টার ক্লকওয়াইজ এ দিবে। তাহলে প্লাস পিবি টাইমস ২ দিয়ে গুণ দিব। এরপরে যেটা আছে 80 কিলোনিউটন সে ক্লকওয়াইজ ডিরেকশন একটা দিবে। মাইনাস টাইমস কতটুকু দিতে? 1, 2 তাহলে 3 টাইমস তে আছে। অ্যান্ড ফাইনালি পিসি সে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন এ দিবে এবং এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 4 তাই না? 1, 2, 3, 4 should be equal 0 as per static equilibrium equation. তাহলে আমরা এখান থেকে আ যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 PB প্লাস 4 PC equals 50 প্লাস 240 তাহলে PB প্লাস 2PC equals 290/2 which is আমরা বলতে পারি যে PB plus 2PC equals 1, 4 no 17 এক না 4, 5 so this is the question number 2 এখন আমরা যদি এটার জিওমেট্রি অফ ডিফরমেশনটা বোঝার চেষ্টা করি আমরা যদি এটাতে খেয়াল করি যে এইখানে এটা একটা পিন কানেকশন, এটা একটা পিন কানেকশন, এটা একটা পিন কানেকশন। তো আমি যদি যেহেতু এখানে ফোর্স দিচ্ছি, তাহলে এখানে মোমেন্ট বেশি। তাহলে সে কি করবে? এই পিন কানেকশনটা সে এই ডিরেকশনে রোটেশন দিবে। সিমিলারলি এটাও কি করবে? রোটেট করবে, এখানেও রোটেট করবে। যদি সে রোটেট করে, তাহলে সে ইনিশিয়াল পজিশন এরকম ছিল। ওই পার্টিকুলার টাইম পরে সে এরকম একটা লোকেশনে চলে যাবে। তার মানে আমার যে বি প্রান্ত আছে, তার একটা মুভমেন্ট হবে। এখানে যে এফ আছে, তারও একটা মুভমেন্ট হবে। তাহলে আমি এটাকে এভাবে অ্যাজিউম করতে পারি যে ইনিশিয়ালি ছিল হচ্ছে এরকম লোকেশনে। যখনই তার উপর আমরা ফোর্স দিলাম, কিছুটা এক্সটেন্ডেড হবে। হওয়ার পরে সে এরকম একটা লোকেশনে যাবে, যেহেতু তার ফোর্সটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। তাহলে আমার এখানে যে ডি প্রান্ত আছে, সে চলে যাচ্ছে ডি প্রাইম লোকেশনে। এখানে ডি, এরপরে একটা আছে হচ্ছে বি, আরেকটা আছে বি তো না ই, আরেকটা হচ্ছে এফ। তাহলে পরের যেটা সেটা হচ্ছে ই, এ চলে যাচ্ছে ই প্রাইম লোকেশনে এবং এফ চলে যাচ্ছে এফ প্রাইম লোকেশন। তাহলে এইখানে যে ডিফরমেশন এটাকে আমি ডেল্টা সে এ বললাম। এখানে যে ডিফরমেশন এটাকে আমি বললাম হচ্ছে ডেল্টা বি। এখানে যে ডিফরমেশন এটাকে আমি বললাম ডেল্টা সি। সো আমি যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই অংশটা কতটুকু? এই অংশটা হচ্ছে ডেল্টা বি থেকে আমি যদি ডেল্টা এ বিয়োগ করি তাহলে পাবো। সিমিলার ওয়েতে এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু কত? ডেল্টা সি থেকে যদি আমি ডেল্টা এ বিয়োগ করি। তাহলে আমাদের এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে। আর পুরাটা হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল। ২ টা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল এর যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা বলতে পারি যে ডেল্টা বি মাইনাস ডেল্টা এ আমরা যদি ডিসট্যান্সটা দেখি বি থেকে এর ডিসট্যান্স সো এখান থেকে এটা হচ্ছে কত 1 + 1 2 আর এখানে যেটা আছে 1 + 1 + 1 + 1 তাহলে 4 তাহলে আমরা এখানে বলতে পারবো এই ডিসট্যান্স যেটা এটা হচ্ছে d/2 ইকুয়ালস ডেল্টা সি মাইনাস ডেল্টা এ d/4 সো তুমি যদি কনসেপ্টে যাও ডেল্টা বাই এ ইকুয়ালস ডেল্টা বাই বি একদম প্রথমে যেটা দেখাইছিলাম স্লাইডে সেটার কনসেপ্টে আসছে বিকজ আমরা সিমিলার ট্রায়াঙ্গেল রুল এপ্লাই করতেছি। তাহলে আমরা এখান থেকে
সিম্পলি আমাদের আননোন হচ্ছে আমাদের ডেল্টা মানে A, ডেল্টা B, ডেল্টা C। তাহলে আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে আমি যদি 4 টাকে এপাশে নিয়ে আসি, তাহলে এই তো ইটা উঠে যাবে। আমরা পাবো হচ্ছে 2 ডেল্টা B মাইনাস 2 ডেল্টা A ইকুয়ালস ডেল্টা C মাইনাস ডেল্টা A। সেটাকে যদি ডান পাশে নিয়ে যাই, আমরা পাবো হচ্ছে 2 ডেল্টা A মাইনাস ডেল্টা A মাইনাস 2 ডেল্টা B প্লাস ডেল্টা C ইকুয়ালস হচ্ছে 0। তাহলে আমরা এখানে এরকম একটা সিম্পলিফাইড রিলেশন পাইলাম। অর এটাকে যদি আমরা আ ই করি, সিম্পলিফাই করি, তাহলে ডেল্টা A মাইনাস 2 ডেল্টা B প্লাস ডেল্টা C ইকুয়ালস 0। এটা পাচ্ছি না? এখন আমরা কি জানি? আমরা জানি ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশন অনুযায়ী PL বাই AE মাইনাস 2 PL বাই AE প্লাস PL বাই AE C পয়েন্ট। এটা আমরা বলতে পারি। এখন আমাদের প্রবলেমে কি বলা আছে? একটু যদি দেখো আমাদের বলা আছে যে সব কয়টা ইকুয়াল ক্রস সেকশন 400 মিলিমিটার হচ্ছে তার এরিয়া এবং সব কয়টা একই ম্যাটেরিয়াল A36 লেন্থ ও সেম। তাহলে আমরা এখান থেকে ভেরিয়েশন যেটা আছে L সেম, A সেম, E সেম আমরা পাচ্ছি। তাহলে আমরা এটাকে বলতে পারি না PA শুধুমাত্র ফোর্সটা চেঞ্জ হচ্ছে L বাই AE মাইনাস 2PB L by AE প্লাস PC L by AE should be 0। তাহলে আমি L by AE যদি বের করে ফেলে দেই, আমরা পাবো হচ্ছে PA মাইনাস 2PB প্লাস PC ইকুয়াল 0। এখন এই যে ইকুয়েশন নাম্বার 3 আমি পাইলাম, আমাদের ইকুয়েশন কয়টা আছে? ৩ টা আছে। আমি এই ৩ নাম্বার ইকুয়েশনটা আমি ২ নাম্বার ১ নাম্বার ইকুয়েশনেও বসাইতে পারি অথবা এটার আমি ২ নাম্বার ইকুয়েশনে বসাতে পারি। সো এটা আসলে তোমার হাতে অনেকগুলো অপশন আছে। তুমি এটারে কিভাবে সলভ করবা। আমি যদি ৩ টা ইকুয়েশন একটু লিখি, তাহলে আমার মনে হয় বুঝাইতে সুবিধা হবে। আমাদের ১ নাম্বার ইকুয়েশন কি ছিল? ১ নাম্বার ইকুয়েশন ছিল PA প্লাস PB প্লাস PC ইকুয়ালস 130। সো দিস ইস ইকুয়েশন নাম্বার 1 আমরা পাইছি। ২ নম্বর ইকুয়েশন ছিল PB প্লাস 2PC ইকুয়ালস 145। এটা হচ্ছে ২ নম্বর ইকুয়েশন। আর এখন আমরা পাইলাম হচ্ছে PA মাইনাস 2PB প্লাস PC ইকুয়ালস 0। সো দিস ইস ৩ নম্বর ইকুয়েশন। আমি এখান থেকে যদি দেখি, ১ম ইকুয়েশন থেকে যদি 3rd ইকুয়েশন বিয়োগ দেই, বিয়োগ দিলে PA কাটা যায়, PC কাটা যায়, শুধু PB থাকবে। এটা আমি ইজিলি করতে পারি। আরেকটা অ্যাপ্রোচ আমরা এপ্লাই করতে পারি, যেটা তোমরা করে আসো ম্যাট্রিক্স ফর্ম। ভেরি সিম্পল। আমার আননোন হচ্ছে আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে লিখি 1, 1, 1, 0, 1, 2, 0, নট 0, 1, -2, 1। এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আননোন হচ্ছে PA, PB, PC এটা এবং ডান সাইডে থাকবে 130, 145, 0। এখন তুমি ম্যাট্রিক্স ইনভার্সন পড়ছো না তোমরা? নাকি এখন শুরু করো নাই? স্যার এটা করে আসছি এই এগুলো করা ওকে। আর তার মানে এমনি ইজিলি ক্যালকুলেটরেও পারা যাবে আর কি। হ্যাঁ, সো ইজিলি তোমরা এটা সলভ করে ফেলতে পারো। সো ইটস আপ টু ইউ হাউ ইউ সলভ দিস ইকুয়েশনস। এটা কোনো স্পেসিফিক নিয়ম নাই যে আমি ৩ থেকে ১ বিয়োগ দিছি। এটা আমি ইজি করি ইজি বোঝানোর জন্য। যে ৩ থেকে ১ বিয়োগ দিছি সেটাই তোমাকে করতে হবে এরকম কোনো নিয়ম নাই। এনিওয়ে আমি তাহলে আমার আমাদের কি বলা হয় আ এটা আসলে নিউমেরিক্যাল এ শিখছো বা শেখার কথা। আ নেভ গাউস এলিমিনেশন। ওটা আমরা ম্যাট্রিক্স দিয়ে করি তো? ইকুয়েশন থ্রু তো করা যায়। স্যার যেখানে আমরা ফরওয়ার্ড হ্যাঁ। এই ম্যাথের শুরুর দিকটা আমাকে জাস্ট কেন এটা করলাম একটু বলবেন? কারণ আগের ম্যাথটা তো
আমাদের সেম ডিফরমেশন হইছিল। টু বি অনেস্ট আমি শুরু জয়েন করতে একটু ঝামেলা হচ্ছিল তো ওই জায়গাটা মিস করে গেছি। জাস্ট শর্ট এ একটু বলা যাবে যে এই ডিফরমেশনটা কেন ডিফারেন্ট হলো? হ্যাঁ, আচ্ছা আমি আবার আসবো। আমি একটু এটা শেষ করে দিই। ওকে? আচ্ছা স্যার। শেষ করে দিই। সো ওয়েল আপ টু ইউ তুমি কিভাবে এটাকে সলভ করবা। আমরা গাউস এলিমিনেশন মেথডে যেতে পারি যেখানে আমরা ফরওয়ার্ড এলিমিনেশন করি দেন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। ফরওয়ার্ড এলিমিনেশন মিনস আমরা একটারে নাই করে দিই। এনিওয়ে ইউ গাইস নো বেটার দ্যান মি। তো আমি যদি আ ২ নাম্বার ইকুয়েশন থেকে সাবট্রাক্টিং equation 3 from equation 1 তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে PA, PB, PC, PA, PB, PC 130 minus 0 AA নাই, CC নাই, তাহলে PB 130 divide 3 যদি করো দেখবে এখানে একটা ভ্যালু পাবা 43.33 কিলোনিউটন এটা আমরা পাবো। যে আমরা পিবি পাইলাম তাহলে আমি ২ নাম্বার যে ইকুয়েশন আছে সেখান থেকে আমি পিসির ভ্যালু পাবো। পিসি হচ্ছে 145 মাইনাস পিবি ডিভাইড 2 এবং এটা যদি করো দেখবে এটার ভ্যালু পাবা হচ্ছে 50.835 কিলোনিউটন ফোর্স এখানে পাবো। যেহেতু তুমি পিবি এবং পি পাইছো তাহলে ফ্রম ইকুয়েশন 1 যেটা আছে সেখান থেকে আমরা ইনফ্যাক্ট পি এর ভ্যালু পাবো 130 মাইনাস পিবি মাইনাস পিসি। সো এটা যদি করো দেখবে এটার ভ্যালু পাবো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 35.835 কিলোনিউটন। সো আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমাদেরকে নরমাল স্ট্রেস বাইর করতে হবে। ডিটারমাইন দ্য এভারেজ নরমাল স্ট্রেস ইন ইচ বার। তাহলে প্রত্যেকটা বারের ফোর্স আমি পাইছি। তাহলে তার নরমাল স্ট্রেস কিভাবে আসবে? নরমাল স্ট্রেসটা আসবে হচ্ছে সিগমা এ ইকুয়ালস হচ্ছে পিএ বাই এরিয়া। প্রত্যেকটার এরিয়া আমরা জানি হচ্ছে ৪৫০ মিলিমিটার স্কয়ার। আমি কিলোনিউটন আছে 835 এটারে আমরা নিউটনে নিবো। নিয়ে যদি ৪৫০ দিয়ে ভাগ দেই তাহলে এ প্রান্তে কতটুকু স্ট্রেস আসে সেটা পাবো এবং এখানে দেখবা স্ট্রেসের ভ্যালু পাবো হচ্ছে 79.6 মেগাপ্যাসকেল। সিমিলার ওয়েতে সিগমা বি এটা হচ্ছে আমরা ফোর্স যেটা আছে 50.835 টাইমস 1000 ডিভাইড 450 একই এরিয়া। সো এক্ষেত্রে আমরা পাবো 96.3 মেগাপ্যাসকেল এবং সিগমা সি যেটা এটা হচ্ছে আমাদের রিমেইনিং যে ফোর্স যেটা আছে সেটা সরি একটু ভুল করছি। এটা তো 43.33 তাই না? হ্যাঁ, 43.33 তো এটাকে যদি করো 96 আর পরেরটা যেটা সেটা হচ্ছে আমাদের 50.835 টাইমস 1000 ডিভাইড 450 সো 112.967 মেগাপ্যাসকেল। আচ্ছা, কেন আমরা এটা করতেছি? এটা হচ্ছে আমাদের থার্ড ক্যাটেগরি। থার্ড ক্যাটেগরির প্রবলেম গুলাতে একটা রিজিড বডির সঙ্গে একের অধিক ফ্লেক্সিবল মাস কানেক্টেড থাকবে। ফ্লেক্সিবল ওয়্যার। আমরা যদি এখানের কথাটা চিন্তা করি, এখানে আমরা ফোর্স দিচ্ছি। সো আমাদের জিওমেট্রি অফ ডিফরমেশনটা ভেরি ইম্পোর্টেন্ট। ফোর্স দিচ্ছি কোথায়? এরকম একটা জায়গায়। তার মানে কি? এই পি টা এই পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট তৈরি করবে যে মোমেন্টের কারণে সেরকম নিচের দিকে একটা রোটেশন দিবে। যেহেতু এটা আমাদের ফ্লেক্সিবল, এটাও আমাদের ফ্লেক্সিবল, এটা রিজিড। তাহলে কি হবে? ফ্লেক্সিবল হওয়ার কারণেও নিচের দিকে নেমা যাবে। আমরা জাস্ট এটাকে চিন্তা করতে হবে এখানে একটা রাবার, এখানে একটা রাবার আর এটা হচ্ছে আমার একটা ধরো কাঠ। সো আমি যদি মোচড় দেই কি হবে? রাবারটা ইলংগেট হবে। তাহলে ইলংগেট হয়ে সে কোন পজিশনে যাবে? এরকম একটা পজিশনে সে চলে যাবে। তাহলে এই ধরনের প্রবলেম গুলাতে
আমরা মূলত যেটা করি ধরো এখানে আমার একটা ডিফরমেশন হবে, এইখানে আমার একটা ডিফরমেশন হবে। আর কোথাও ওরকম নাই। তাহলে এই ডিফরমেশনটাকে যদি আমি চিন্তা করি যে ডেল্টা 1 আর এটাকে যদি আমি চিন্তা করি ডেল্টা 2, তাহলে এটা আমি এখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আর পুরাটা মিলে আরেকটা ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল রুল আমরা এপ্লাই করতে পারি। যদি সিমিলার ট্রায়াঙ্গেল রুল আমরা এপ্লাই করি, তাহলে এখানে ডেল্টা 1 বাই A ইকুয়ালস হচ্ছে ডেল্টা 2 বাই B। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যেটা আমাদের জিওমেট্রি অফ ডিফরমেশন দেখে আসলে ঠিক করতে হবে কে ইলংগেটেড হচ্ছে, কে কম্প্রেশন এ যাচ্ছে। যেমন ধরো এটাকে যদি চিন্তা করো, সে এরকম একটা লোকেশনে চলে যাবে। তো লোকেশনে গেলে A ইলংগেটেড হবে, এও ইলাঙ্গুয়েটেড হবে। আবার আমি যদি এই ইমেজটার কথা চিন্তা করি, সে এরকম একটা লোকেশনে গেল, গেলে এই ২ নাম্বার মেম্বার যে আছে সে ইলংগেটেড হবে 2, কিন্তু ১ নাম্বার যে মেম্বার আছে সে কি হচ্ছে এখানে কম্প্রেসড হচ্ছে, শর্টেড হচ্ছে। সো আমাদের এই টাইপের প্রবলেম গুলা যখন একটা রিজিড বডির সঙ্গে ফ্লেক্সিবল মাস বা ফ্লেক্সিবল বডি কানেক্টেড থাকে এবং তারা যখন রোটেশন দেয়, এটা মাথায় রাখতে হবে। তারা যখন রোটেশন দেয়, সেক্ষেত্রে আমরা সিমিলার ট্রায়াঙ্গুলার রুল এপ্লাই করি এবং ইন জেনারেল আমাদের সূত্র এটাই দাঁড়ায়। আমি কি বুঝাতে পারছি তোমাকে? যে কোয়েশ্চেন করছিলা কেন এখানে আমাদের রোটেশন হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি আমি। দ্যাটস গ্রেট। সো আমাদের আরেকটা আছে জাস্ট আরেকটা ডিফারেন্ট ক্যাটেগরির প্রবলেম, যে the rigid link is supported by a pin at a steel wire BC, এখানে একটা BC steel wire আছে, having an unstressed length of 200 millimeter, cross sectional area of 22.5 millimeter square, and a short aluminium block having an unloaded length, এইখানে যে অ্যালুমিনিয়াম ব্লক আছে সেটার কথা বলা হচ্ছে, 40 millimeter square. If the link is subjected to vertical load, এখানে যে ভার্টিক্যাল লোড আছে এরকম, তাহলে ডিটারমাইন দ্য অ্যাভারেজ নরমাল স্ট্রেস ইন দ্য ওয়্যার, এবং এখানে স্টিল এবং অ্যালুমিনিয়ামের প্রপার্টি গুলা আমাদের বলা আছে। তাহলে আমাদের এইখানে যেটা আছে এটা হচ্ছে স্টিলের, এইখানে যেটা আছে সে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রামে যাই, যতক্ষণ পর্যন্ত ফ্রি বডি ডায়াগ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত এর কি পরিমাণ ফোর্স পাচ্ছে আমি সেটা বাইর করতে পারবো না। সো ফ্রি বডি ডায়াগ্রাম মানেই হচ্ছে আমাদেরকে এই ফোর্স বাইর করার জন্য যাইতে হবে। তাহলে এফবিডি অফ রিজিড লিঙ্ক যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমার রিজিড লিঙ্ক। সেই রিজিড লিঙ্কে তুমি যদি দেখো এখানে আমি একটা ফোর্স দিচ্ছি কতটুকু, এখানে আমরা ফোর্স দিচ্ছি 450 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে। এখানে আমার একটা বিসি তে একটা ওয়্যার আছে, তাহলে সেই উপরের দিকে একটা ফোর্স পাবে পিবি। এখানে বলা আছে এ প্রান্ত যেটা, এটা একটা পিন কানেকশন আছে। তাইলে এই বরাবর থাকবে এক্স অ্যাক্সিস এ একটা ফোর্স, এই বরাবর থাকবে ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে একটা ফোর্স। আর ডি প্রান্ত যেটা, সেখানে আমাদের একটা অ্যালুমিনিয়াম ব্লক আছে। আমি ধরলাম এটা হচ্ছে পিডি। তাহলে আমি যদি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, সেক্ষেত্রে 450 টাইমস ডিসট্যান্স কত? ডিসট্যান্স হচ্ছে ১০০ যোগ ২০০ ১৫০। তাহলে আমার এখানে ডিসট্যান্স আসবে হচ্ছে 250। এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন রোটেশন দিচ্ছে, তাহলে পজিটিভ। দেন এই যে পিবি, এ ক্লকওয়াইজ ডিরেকশন একটা রোটেশন দেওয়ার চেষ্টা করবে। তাহলে পিবি টাইমস 150, এই যে এখান থেকে দেয়া আছে 150, এটা মাইনাস আসবে। সিমিলার ওয়েতে পিডি সে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন একটা রোটেশন দিবে। তাহলে পিডি টাইমস এই ডিসট্যান্স কোথায় দেয়া আছে? এই যে এখানে দেয়া আছে। এগেইন এটা হচ্ছে 150। সো 150 ইকুয়ালস হচ্ছে 0, এবং এটা আসবে কি আমাদের প্লাস আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে 150 যদি কমন নেই ২ প্রান্ত থেকে, আমি পাবো হচ্ছে পিডি পিবি মাইনাস পিডি, ডান পাশে নিয়ে গেলাম, ইকুয়ালস 450 টাইমস 250 ডিভাইড 100
50. সো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো PB মাইনাস PD ইকুয়ালস হচ্ছে 750. এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1. এখন যদি আমি এটা জিওমেট্রি অফ ডিফরমেশনটা বোঝার চেষ্টা করি, সেটা কিরকম হতে পারে? আমাদের এই যে বারটা দেয়া আছে, আমরা কি করতেছি? আমরা এখানে এর একটা ফোর্স দিচ্ছি। ফোর্স দেওয়ার সঙ্গে, সঙ্গে এই প্রান্তটা কি আসবে? এরকম একটা লোকেশনে চলে আসবে। এই বারটা নিচে নামলে যেহেতু পিন কানেকশন, সো সে এইখানে এরকমভাবে উঠবে। উইঠা এটাকে এইভাবে নিয়ে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, আমার এই যে স্টিল যে ওয়্যার আছে, এই স্টিল ওয়্যারটা elongated হচ্ছে। কিন্তু অ্যালুমিনিয়াম যে ওয়্যার আছে সে কি হচ্ছে? সে কম্প্রেসড হচ্ছে, শর্টেন হচ্ছে। তাই না? তাহলে আমি জিওমেট্রি অফ ডিফরমেশনটা এই ক্ষেত্রে বলতে পারি জিওমেট্রি অফ ডিফরমেশনটা আমি বলতে পারি যে সে ইনিশিয়ালি আমার এটা এরকম একটা পজিশনে ছিল। এরপরে যখন আমি ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার সঙ্গে, সঙ্গে সে এরকম একটা পজিশনে চলে গেল। তাহলে এ প্রান্ত যেটা, তার ডিফরমেশন হচ্ছে ডেল্টা এ। এখানে যে বি আছে তার ডিফরমেশন আসবে ডেল্টা বি। এখানে যে আছে তার ডিফরমেশন আসবে ডেল্টা ডি। আমাদের টার্গেট হচ্ছে ডেল্টা ডি এবং ডেল্টা বি, এই ২ টা নিয়ে চিন্তা করা। তাহলে এই ২ টা তো সদৃশকোণী ত্রিভুজ নাকি সদৃশকোণী ত্রিভুজ না? কেউ বলতে পারবা যে সদৃশকোণী ত্রিভুজ এটা হবে কিনা? হবে স্যার। কেন হবে? স্যার স্যার দেখেই বোঝা যাচ্ছে। স্যার বলছে বলে দেখে বুঝে গেলে এটা শব্দ নাই। আর এখানে আ বলো। ফার্স্টে তো এটা সমকোণী ত্রিভুজ, মানে ওইটা নিয়ে ঝামেলা নাই। আর আর বাকি ২ টা কোণের ক্ষেত্রে একান্তর কোণ আছে একটা। এক্সাক্ট। ওই কারণে এটা সদৃশকোণী ত্রিভুজ। যদি একটা ত্রিভুজের ২ টা কোণ সমান হয় তাহলে ৩য় কোণ কি? সমান হতে বাধ্য। তাই না? তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে ডেল্টা বি এর সঙ্গে বাহু কোনটা নিব? এইটা, যেটা লেংথ আমি জানি। এই অতিভুজ কিন্তু আমি জানি না। দ্যাটস আমরা অতিভুজ নিয়ে চিন্তাই করি না। তাহলে ডেল্টা বি ডিভাইড আমার ডেল্টা বির এখানে ডিসট্যান্স কত? 150, উপর আমরা করছি 150। এটা ইকুয়ালস আমাদের আসবে হচ্ছে ডেল্টা ডি ডিভাইড এখানের গ্যাপ কত? আমরা একটু আগে করছি সেটাও কত? 150। ইম্পোর্টেন্ট থিং হচ্ছে এটা elongated হইছে, এ শর্টেন্ড হইছে। তাহলে শর্টেন্ড হওয়ার বুঝতে হবে কিভাবে? মাইনাস যদি আনো। যদি মাইনাস না দাও তাহলে কি হবে? ২ টাই elongated হবে। আগের কন্ডিশন চলে যাবে। সো এটা রং ইনফরমেশন চলে আসবে। তাহলে 150 আমাদের নাই। আমরা এখান থেকে বলতে পারি যে PL বাই AE এটা হচ্ছে B পয়েন্ট ইকুয়ালস মাইনাস PL বাই AE এটা হচ্ছে আমাদের D পয়েন্টের জন্য। তাহলে লেন্থ আমাদের বলা আছে আনস্ট্রেসড লেন্থ, সেটা হচ্ছে 200। উপরে যদি যাও দেখো প্রবলেমে বলা আছে যে আনস্ট্রেসড লেন্থ হচ্ছে আমাদের এখানে এই যে 200 মিলিমিটার, এটা হচ্ছে 50 মিলিমিটার। এবং ক্রস সেকশনাল এরিয়া এটা আমাদের বলা আছে যে 22.5, এবং যেহেতু স্টিল সো আমরা চোখ বন্ধ করে 200 গিগাপাস্কেল নিয়ে নিব। ইকুয়ালস মাইনাস পিডি টাইমস লেন্থ হচ্ছে আমাদের 50, এর ক্রস সেকশনের এরিয়া বলা আছে 40। যেহেতু অ্যালুমিনিয়াম সো আমরা এটাকে 70 গিগাপাস্কেল চোখ বন্ধ করে নিতে পারি। তাহলে পিবির সঙ্গে পিডির একটা আমরা রিলেশন পাবো, সেটা হচ্ছে মাইনাস 0.402 পিডি। সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2. আমি ইকুয়েশন 1 জানি, পিবি মাইনাস পিডি ইকুয়াল আর পি জানি। তাহলে আমি যদি ইকুয়েশন 2 ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে পিবি মাইনাস পিবির ভ্যালু আমি জানি, সেটা হচ্ছে মাইনাস 0.402 পিডি
মাইনাস পিডি ইকুয়াল 750। সো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি আমরা পিডি এর ভ্যালু পাবো সেটা হচ্ছে -534.95। এটা হচ্ছে নিউটন। এটা মাথায় রাখবো কারণ ওইগুলো সব নিউটন মিটারে ছিল। এগেইন পিবি যেটা তার ভ্যালু পাবো হচ্ছে 215.05। এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো আমরা ফোর্স জানি, তাহলে করসপন্ডিং স্ট্রেস পাবো। সিগমা বি এটা হচ্ছে 215.05 ডিভাইড বির ভ্যালু হচ্ছে এরিয়া হচ্ছে 22.5। সো অ্যাপ্রক্সিমেটলি 9.6 মেগাপাস্কেল পাবো। এবং সিগমা ডি এটা হচ্ছে -534.95 ডিভাইড 40 যদি দেখো তাহলে দেখবা যে এর ভ্যালু আসবে হচ্ছে -13.4 megapascal. That is 13.4 megapascal but compressive. একটা টেনসাইল আরেকটা কি কম্প্রেসিভ। ক্লিয়ার? জি স্যার। তোমাদের এরপর নেক্সট ক্লাস কয়টায়? 12টা বা কিসের সব 12:10 গোলাগুলি কেন? স্যার 12:10 ক্লাস নেক্সট ডে। তোমার ওখানে গোলাগুলি হচ্ছে কেন? স্যার গোলাগুলি না, ওই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ও আচ্ছা, আমি ভাবলাম যে ব্রাজিল হারছে আর্জেন্টিনা পাইলে গুলি করতেছে এরকম সিচুয়েশন কিনা। ওরকম না। ওকে, সো আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে আসলে আমরা ইতে চলে যাব থার্মাল স্ট্রেস। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং থার্মাল স্ট্রেসের যত প্রবলেম আছে মনে রাখবে এগুলা সবই হচ্ছে আমাদের স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম এবং এটা মূলত ক্যাটাগরি 2 পড়বে। ক্যাটাগরি 2 তে কি ছিল? দুটা কন্ডিশন ছিল। এক্সিয়াল লোডেড মেম্বার হয় এরা এন্ড টু এন্ড কানেকশনে থাকবে অথবা এদের মধ্যে গ্যাপ থাকবে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 2। তো আমরা জাস্ট যদি এভাবে চিন্তা করি যে আমাদের এরকম একটা ম্যাটেরিয়াল আছে। এই স্যার স্ক্রিন ব্ল্যাক ম্যাটেরিয়ালের হয়ে আছে। স্যার আসছে। আসছে? জি স্যার। সো আমাদের এরকম ধরো একটা ম্যাটেরিয়াল আছে। এই ম্যাটেরিয়ালের লেন্থটা আমি জানি এবং আমি এখানে ইনিশিয়ালি ধরো টেম্পারেচার ছিল হচ্ছে T equals 30 ডিগ্রি C। এটা টেম্পারেচারটা বাইরে T equals 50 ডিগ্রি C হলো। মানে টেম্পারেচারটা আমাদের বাড়লো। যদি টেম্পারেচার বাড়ে সেক্ষেত্রে কি হয়? ম্যাটেরিয়ালটা ডিফর্ম হয়। ডিফর্ম হয় মানে হচ্ছে সে লম্বা হবে। আর যদি টেম্পারেচারটা কমে তাহলে ম্যাটেরিয়াল কি হবে? কন্ট্রাক্ট করবে, সে ছোট হবে। সে যদি আমি এই ম্যাটেরিয়ালটা এভাবেই রেখে দেই ফ্রি, ফ্রি টু এক্সপান্ড, এটা মাথায় রাখবা। যদি এভাবে রেখে দিই তাহলে দেখা যায় যে ম্যাটেরিয়ালটা লম্বা হইছে। কতটুকু লম্বা হইছে? আমি চিন্তা করতে পারি এটা ছিল তার ইনিশিয়াল লেন্থ L আর লম্বা হয়ে সে এরকম একটা পজিশনে গেছে ডেল্টা টি। এই এই টি এর মানে হচ্ছে টেম্পারেচারের কারণে তার কতটুকু চেঞ্জ হয়েছে সেটা। এখন আমি যদি লেন্থটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে আমরা বলি যে ডেল্টা টি ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। যত টেম্পারেচার বাড়াবা তার থার্মাল এক্সপানশন বলো বা ডিফর্মেশন বলো সেটা বাড়তে থাকবে। সে গত বছরের আগের বছর দেখবা আমাদের গত বছরও ছিল মনে হয় ওই যে রেল লাইন বাঁকায় গেছে। তো সাডেনলি যখন আমাদের টেম্পারেচার অনেক বেশি রাইজ করে তখন দেখা যায় যে রেল লাইন গুলো ওই ইটা নিতে পারে না।
লেন্থ একই থাকে। তার মানে টেম্পারেচারটা ১ বছর কোনো বছর গরমে 40 ক্রস করতেছে, 48 চলে যাচ্ছে। আবার কোন বছর দেখা যাচ্ছে যে 45 বা 40 থেকে থামে যাচ্ছে। তাহলে লেন্থ যাই সেম থাকলে এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আমি রাইজিং টেম্পারেচার যেটা আছে এটার আমি কনস্ট্যান্ট করব। সেক্ষেত্রে থার্মাল এক্সপানশন যেটা সেটা লেন্থ এর উপর ডিপেন্ড করে। ছোট বস্তু অল্প লম্বা হবে। আর যত বড় নিবা তার এক্সপানশন তত বেশি হবে। তাহলে আমাদের যেহেতু ২ টাই ভ্যারি হইতে পারে ইন রিয়ালিটি, আমরা বলতে পারি না ডেল্টা টি চেঞ্জ ইন বা থার্মাল ডিফরমেশন এটা ইজ প্রপোর্শনাল টু এল টাইমস ডেল্টা টি। এই যে প্রপোর্শনালিটি এটা উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে আসি। এটাকে আমরা বলতেছি আলফা এল ডেল্টা টি। এই আলফা এটাকে আমরা বলি হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। এখানে এটাকে আমরা বলি থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। তাহলে এখন স্ট্রেইন যদি আমরা চিন্তা করতে চাই, স্ট্রেইন কি? স্ট্রেইন হচ্ছে আমাদের ডিফরমেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তাহলে থার্মাল ডিফরমেশন এর আমরা জানি আলফা এল ডেল্টা টি ডিভাইড এল। তুমি যদি কাটাকাটি যাও তাহলে থার্মাল স্ট্রেইন যেটা সেটা হচ্ছে আলফা টাইমস ডেল্টা টি। আলফা বলতেছি কি থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। এর মানে হচ্ছে ১ ডিগ্রি টেম্পারেচার যদি বাড়ে সেক্ষেত্রে একটা ম্যাটেরিয়াল কতটুকু এক্সপান্ড হবে সেটাই হচ্ছে তার থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। সো এটা আইদার পার ডিগ্রি সেলসিয়াসে আমরা মেজার করি অথবা পার কেলভিনে। আর যদি এফপিএস ইউনিট হয় আমরা ফারেনহাইটে নিয়ে নিই। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখবা। আমার এই যে ম্যাটেরিয়াল যেটা আছে ওটা আমি কি করছি ফ্রি বড় হইতে দিছি। ফ্রি বড় হইতে দেওয়া মানে কি? ওর ভিতরের যে আমরা যদি মলিকুলার পয়েন্ট অফ ভিউ তে চিন্তা করি যে ইনিশিয়ালি এরকম ২ টা মলিকুল ছিল। আমি এখানে হিট দিলাম। তাহলে হিট দেওয়ার ফলে কি হইতেছে? অ্যাকর্ডিং টু থার্মোডায়নামিক্স তার মধ্যে এনার্জি যাচ্ছে, এন্ট্রপি জেনারেট হচ্ছে। তখন সে কি করবে? তার ভাইব্রেশন বাড়বে। বাড়লে এনার্জি যেহেতু পাইছে এই গ্যাপটা কি হবে? একটু বাইরে যাবে। কন্ডাকশন থ্রু তে আস্তে। সো সে কিছুটা বড় হবে। তার মানে তার মধ্যে ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স ফোর্স নাই। রেজিস্ট্যান্স ফোর্স ইন্টারনাল তখনই আসবে যদি তার উপরে আমি এক্সটার্নাল কোনো ফোর্স এপ্লাই করি। এখানে কি কোনো এক্সটার্নাল ফোর্স এপ্লাই করা হইছে? হয় No, নাই। sir. যেহেতু ফোর্স এপ্লাই করা হয় নাই তার মানে তার মধ্যে কোনো ইন্টারনাল ফোর্স নাই। যেহেতু তার মধ্যে কোনো ইন্টারনাল ফোর্স নাই, সো তার মধ্যে কোনো স্ট্রেস নাই। যদি কোনো একটা বস্তুকে আমরা টেম্পারেচারের বাড়াই বা কমাই যাই করি না কেন আমরা যদি ওরে ফ্রি এক্সপান্ড বা কন্ট্রাক্ট হইতে দেই তাহলে সেই বস্তুর মধ্যে কোন রকমের স্ট্রেস ইনডিউসড হয় না। তাহলে কি ইনডিউসড হয়? সেটা হচ্ছে শুধুমাত্র তার মধ্যে লেন্থ এর চেঞ্জ আসবে। বড় হইতে পারে, ছোট হইতে পারে। লেন্থ এর চেঞ্জ আসা মানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃত হবে। দ্যাট মিনস তার মধ্যে কিছুটা স্ট্রেইন জেনারেট করবে। এই জিনিসটাই আমি আসলে এই পরের স্লাইডে তোমাদের জন্য লিখে রাখছি। এখন তাহলে স্ট্রেসটা কিভাবে আসে? আমরা আগে সেটা বুঝি। আমরা রেল লাইনের কথা চিন্তা করছি না? রেল লাইনে কি জি স্যার। করতেছি? এরকম একটা রেল আছে, এরকম একটা লাইন আছে। আমরা এর মাঝে একটা গ্যাপ দিয়ে রাখছি। ওরা আমরা বলে দিছি যে, "ভাই তুই গ্যাপের মধ্যে থাক। ও যতটুকু বড় হবে, এও অতটুকু বড় হবে।" বাট এট দ্য এন্ড আমরা ধরে নিছি যে টেম্পারেচার 45 ডিগ্রির উপরে উঠবে না। এট দ্য এন্ড তারা এই লেভেলে এসে মোটামুটি মিউচুয়াল কন্ডিশন এ ছিল। কেউ কারো সম্পত্তিতে আঘাত করেনি, কোন গন্ডগোল করে নাই। যদি কোনদিন কোন কারণে তার টেম্পারেচারটা বাইরা ধরো 50 ডিগ্রি হইল। হওয়ার সঙ্গে কি হচ্ছে? এটা হচ্ছে আমার সেই জমি, যে জমি নিয়ে করতেছে, ইনিশিয়ালি এরকম ছিল। টেম্পারেচারটা বাড়লো। বাড়ার সঙ্গে এ এতটুকু এক্সপান্ড হওয়ার চেষ্টা করল।
আর উনি এই পাশে যে আছে সে কি করলো? সে আবার একটু এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করলো। তাহলে মাঝ বরাবর যে গ্যাপটা আছে এই গ্যাপটা কাভার করে একটা আরেকটারে বাধা দেওয়ার চেষ্টা করলো। এখানে তো তারা ফিক্সড হয়ে আছে। কিন্তু মাঝে আমরা যে গ্যাপ রাখছি সেই গ্যাপটা প্রবলেম করতেছে। তাহলে এই সিনারিটাকে বা এই ঘটনাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমার এরকম একটা ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালটাকে আমি ২ পাশে রিজিড সাপোর্টে রাখছি। ধরো আমরা যখন মানে বয়লার নিয়ে আমরা কথা বলি। আমরা তো বয়লার শুনে আসছি সবাই। শুনছো না শুনো নাই? বয়লার? জি স্যার, পড়ানো হয়েছিল ও 1-1 এ। ব্রয়লার না কিন্তু। ওই ব্রয়লার আবার মিলন সাহেবকে ইন্ডিকেট করবে। ওটা না, বয়লার। না, না ওটা বয় না স্যার, হ্যাঁ, বুঝছি। ভেরি গুড। ওটা ওটা আবার কারখানা নাই। ভুলেও আবার চিন্তা করো না স্যার মনে হয় ওটার সঙ্গে কম্পেয়ার করে ফেলছে। নট লাইক আমরা যখন বয়লারের কথা চিন্তা করি, বয়লারে কি টাইপ বয়লার শিখছো? ফায়ার টিউব বয়লার শিখছো, ওয়াটার টিউব বয়লার শিখছো। তাই তো? জি স্যার, মনে আছে না মনে নাই? মনে নাই, বাট ২ টা টাইপ ছিল। ২ টা টাইপ ছিল। তো বয়লারে কি ঘটে? বয়লারের এরকম একটা কম্বাশন চেম্বার আছে, যেখানে আমরা টেম্পারেচার রাইজ করতে থাকি। রাইজ করতে থাকলে এইখানে চারপাশে কি আছে? পাইপ আছে। এই পাইপের মধ্য দিয়ে পানি পাঠানো হয়। পানি পাঠাইলে পানি এখানে আসে, আইসা হিট পায়, বাষ্প হয়। দেন এটারে আমরা নিয়ে যাই। নিয়ে এরপরে এটা থেকে আমরা কি করি? ইলেকট্রিসিটি প্রডিউস করি। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, এই যে পানিটা আমি পাঠাচ্ছি, ২ টা কন্টেইনার যদি চিন্তা করো, এটা তো হচ্ছে আমার ট্যাংক, যেখানে আমি পানিটা পাঠাচ্ছি। তার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি। আর পানিটারে তুমি পাঠাচ্ছ কোথায়? এরকম একটা জায়গায়। তাহলে তার টেম্পারেচার এই এন্ড এর টেম্পারেচার ধরো হয়ে রইছে ১০০ ডিগ্রি। তাহলে এইখানে এই যে ম্যাটেরিয়াল যেটারে আমি ফিক্সড করে রাখছি, তার টেম্পারেচার একটা চেঞ্জ আসতেছে। আসার কারণে কি হবে? তার মধ্যে একটা এক্সপানশন হবে বা কন্ট্রাকশন হবে। রাইজ হোক বা ফল হোক। এনিওয়ে, তাহলে আমরা এই ঘটনাটাকে আমরা এইভাবে একটা স্কেমেটিক রিপ্রেজেন্ট করতে পারি যে আমার একটা ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালটার লেন্থ আমি জানি, তার এরিয়া জানি এবং তারে আমরা এইভাবে ফিক্স করে রাখছি। এখন আমি কি করলাম? এর টেম্পারেচারটা চেঞ্জ করলাম। দ্যাট মিনস আমি নিচে হিট দিতে থাকলাম। টেম্পারেচার বাড়তে থাকলো। যদি টেম্পারেচার বাড়তে থাকে, একটা টাইম পরে দেখা যাবে ও বাঁকা হয়ে গেছে। যেহেতু আমি ওরে ফিক্স করে রাখছি, ও এরকম একটা পজিশনে চলে যাবে। কেন? এটা কিভাবে হচ্ছে? তার মানে তার মধ্যে স্ট্রেস জেনারেট করতেছে। তাহলে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করতেছে এটা বোঝার জন্য আমরা সিম্পলিফাইড যে মেথডটা আমরা এপ্লাই করি সেটা হচ্ছে আমরা এই প্রান্তটাকে ফিক্সডই রাখবো। আমি যে অ্যাজিউম করতেছি যে এই পাশে যে বাধাটা আছে এটার আমি সরাই দিব। আমি যদি এটাকে সরায় দেই, সেক্ষেত্রে এই যে ম্যাটেরিয়ালটা সে কি করবে? এরকম একটা জায়গায় গিয়ে থামবে। তার মানে সে এক্সপান্ড করবে। তাহলে তার কতটুকু এক্সপানশন হইল? তার এক্সপানশন হইল এই অংশটুকু যেটাকে আমরা বলতেছি ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টির ভ্যালু কত? এক্সপানশন ডিউ টু টেম্পারেচার এটা হচ্ছে আলফা এল টাইমস চেঞ্জ ইন টেম্পারেচার, যতটুকু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। কিন্তু এইখানে যে বাধা আছে, এই বাধার কারণে এই ম্যাটেরিয়ালটা কি হইতে পারতেছে না? আর বাড়তে পারতেছে না। তাহলে আমি এটাকে অ্যাজিউম করতে পারি যে এরকম একটা সিনারিও হচ্ছে যেখানে ম্যাটেরিয়ালটা বাড়তে করা উচিত ছিল, কিন্তু সে বাড়তে পারতেছে না। তার মানে এই প্রান্তে একটা করসপন্ডিং ফোর্স ডেভেলপ করতেছে P। যেই ফোর্সের কারণে এইখানের যে ডিফারেন্স যেটা এটাকে সে রেজিস্ট করতেছে। তার মানে এইখানের ডিফরমেশন হওয়ার কথা ছিল কতটুকু? ডেল্টা টি পরিমাণ ডিফরমেশন হওয়ার কথা ছিল। বাট এই সাপোর্টের কারণে এইখানে একটা রিঅ্যাকশন ফোর্স ডেভেলপ করতেছে রাইট টু লেফট, যে এই ফোর্সটাকে বা এই ইলংগেশনটাকে বাধা দিচ্ছে। সেটা হচ্ছে আবার কতটুকু? এটা হচ্ছে ডেল্টা পি পরিমাণে। তাহলে এই যে ডেল্টা পি, এটা আমরা কিভাবে লিখতে পারি? এই ডেল্টা পি এটা হচ্ছে আমাদের পি
এল বাই এ ই ইলাস্টিক রেঞ্জের মধ্যে এটা আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে স্কিমেটিক রিপ্রেজেন্টেশন। এই যে ঘটনাটা করাইলাম এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যে ইন্ডিভিজুয়াল আমরা এফেক্টটা বাইর করে আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। তাহলে আমরা ২ টা জিনিস পাইলাম। কি স্যার পাইলাম? ডেল্টা পিটা কি বললেন স্যার? ডেল্টা পি হচ্ছে এইখানে যে বাধার কারণে যে ফোর্সটা মানে ইলংগেশনটা সে যেটা আটকায় রাখছে। স্যার ঠিক আছে। এখানে ইলংগেশন তো ওই কর্নারটাতে আটকাইলেও মানে একদম লাস্ট যে পয়েন্টটা আছে মাঝখান থেকে তো উপরের দিকে উঠে যাচ্ছে। না উঠতেছে না। তাহলে ওই না, এটা উঠতেছে না। এটা উঠতেছে তখনই যখন ম্যাটেরিয়ালের ইলাস্টিক রেঞ্জের বাইরে চলে যাচ্ছে ঘটনাটা। আচ্ছা, আমরা ইলাস্টিক রেঞ্জের মধ্যে চিন্তা করতেছি সবকিছু। ওকে? জি স্যার। মানে ফোর্সটা যখনই একটা ইলাস্টিক প্রশ্ন রেঞ্জের বাইরে আছে। যাবে তার মানে কি হিউজ রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে, yield strength ক্রস করবে, দেন ইট উইল ক্রিয়েট ট্রাবল। বিফোর দ্যাট এর কোনো ট্রাবল তৈরি করবে না ইলাস্টিক রেঞ্জের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর স্যার এই যে রেল লাইনে এই ম্যাটেরিয়াল গুলোতে এই সমস্যা করে বাংলাদেশে হুম। প্রতি বছরই সমস্যা হয়, তো কোনো এক্সপেরিমেন্ট হয় নাই যে ডিফরমেশন হবে না বা এই টাইপের কোনো কম্পোজিট নিয়ে? না কম্পোজিট তো আর আমাদের ওখানে আসে না। বেসিক্যালি এটা তো আমাদের যে কর্তৃপক্ষ আছেন এটা তারা ভালো বলতে পারবেন যে আসলে ওইখানে আ উনারা কিভাবে আ মানে ওই গ্যাপটা উনারা কিভাবে ডিসাইড করেন? ওটা উনারা প্রপারলি আসলে মনিটর করেন কিনা? এগুলো একটা ইস্যু থাকে আরকি। জি স্যার, বুঝতে পেরেছি। সো এটা আসলে যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের আরকি। মানে গাফিলতি আমি বলব না। তাদের আসলে ওই তাদেরকে ট্রেন্ড আপ করা বা তারা প্রপারলি ইয়ারলি মনিটর করেন কিনা সেটা একটা বড় ইস্যু থাকে আরকি। এনিওয়ে সেটা পরের ইস্যু। তাহলে আমাদের ২ টা জিনিস পেলাম। একটা হচ্ছে যে যদি আমরা ফ্রিলি এক্সপান্ড করতে দিতাম ডেল্টা টি পরিমাণ তার এক্সপানশন হইতো যেটার ভ্যালু হচ্ছে এটা। যেহেতু একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা দ্যাট মিনস এইখানে যতটুকু এক্সপানশন হওয়ার কথা সেটারে রেজিস্ট করতেছে একটা ফোর্স রিঅ্যাকশন ফোর্স পি যেটা এই পরিমাণ হবে। তাহলে আমাদের কনসেপ্টটা কি ছিল? ডেল্টা টোটাল এটা ইকুয়ালস হচ্ছে ডেল্টা টি প্লাস ডেল্টা পি এটা ছিল না? এটা ছিল। বাট যেহেতু ২ পাশে ফিক্সড করা তাহলে এর ভ্যালুটা হচ্ছে 0 রেল লাইনের না যেকোনো বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা টি ইন মাইনাস ডেল্টা পি আমরা বলি। কেন মাইনাস বলি? কারণ এটা বাড়তো, এটা কি করতেছে? বিপরীত দিকে ওটা আটকায় রাখছে। তাহলে এখানে বেসিক্যালি যে ভ্যালুটা সেটা আসলে মাইনাস হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা টি এবং ডেল্টা পি সমান। ডেল্টা টিটা হচ্ছে টেম্পারেচার রাইজ এর কারণে যতটুকু তার ডিফর্মেশন হচ্ছে এবং ডেল্টা পি হচ্ছে PL বাই AE ইলাস্টিক রেঞ্জে তার ইকুয়েশন। এটা আমরা বলে দিচ্ছি। এর মানে কি? এর মানে হচ্ছে এটাকে ইলাস্টিক রেঞ্জেই থাকতে হবে। যদি কোন কারণে সে ইলাস্টিক রেঞ্জের বাইরে যায়, then this equation is not valid. এটা মানে হচ্ছে এটা। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি আলফা এল ডেল্টা টি ইকুয়ালস এই যে পি বাই এ এটা হচ্ছে স্ট্রেস তাহলে এল বাই ই এল এল কাটা যায় তাহলে সিগমা যেটা সেটা হচ্ছে আলফা ই ডেল্টা টি এটা হচ্ছে আমাদের সিগমার ভ্যালু। তাহলে যদি আমি ওর এক্সপানশনটাকে বাধা দেই, বাধা দিলে স্ট্রেস জেনারেট করবে। এই স্ট্রেসটাকে আমরা থার্মাল স্ট্রেস বলি। তাহলে থার্মাল স্ট্রেস ইকুয়ালস হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট টাইমস ইয়াং মডুলাস টাইমস চেঞ্জ ইন টেম্পারেচার। এখন আমরা বলো তো এখানে স্ট্রেইন কত? আমি তো স্ট্রেস পাইছি। তাহলে স্ট্রেইন কত? স্যার এটাকে এল দিয়ে ভাগ দিতে হবে। কাকে জিরো এল দিয়ে ভাগ দেব? ভেরি গুড 0 কে বলছে 0? স্যার আমি স্যার ভেরি গুড। ইট শুড বি 0 ওরে তো আমি বড় হইতে দেই নাই। ওরে যদি বড় হইতে দিতাম তাইলে না স্ট্রেইন আসতো। যেহেতু ওরে আমি বড় হইতে দেই নাই তাহলে থার্মাল স্ট্রেইন এর ভ্যালু কত? 0 তার মানে
যদি থার্মাল স্ট্রেস ডেভেলপ করে থার্মাল স্ট্রেইন থাকবে না। আর যদি থার্মাল স্ট্রেইন ডেভেলপ করে তাহলে কি থাকবে না? থার্মাল স্ট্রেস থাকবে না। ইটস এ ভেরি সিম্পল থিং। ঠিক আছে? যদি স্ট্রেস ডেভেলপ করে স্ট্রেইন থাকবে না, স্ট্রেইন ডেভেলপ করলে জি স্ট্রেস স্যার। থাকবে না। আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। ওকে? ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।